একের পর এক রাজনৈতিক প্রসঙ্গ। হ্যাঁ, প্রশ্নটাই সাংঘাতিক একটা প্রশ্ন যে এবার পশ্চিমবাংলায় বিজেপি কটি আসন পেতে চলেছে এই 2024 সালের নির্বাচনে। অনেকে অনেক ধরনের প্রত্যাশা করছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষণ করছেন, অনেক বুদ্ধিজীবী তার বুদ্ধিসত্তা দিয়ে বলছেন, অনেক বিদ্বান সাংবাদিক, প্রাজ্ঞ সাংবাদিক তারা তাদের বিচার বিশ্লেষণ দিয়ে অনেক তথ্য দিচ্ছেন। অলরেডি তো অনেকে অনেকভাবে জেনে গেছেন। তার ভিতরে সম্প্রতি শুনছিলাম যে একজন সাংবাদিক, প্রাজ্ঞ সাংবাদিক, মানে সিক্রেসি মেনটেন করে বলেছেন যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে 28টি আসন পেতে চলেছে। এটা একটা দিক। তবে আমি আজকাল এই বিষয়টি নিয়ে কেন বেশি মাতামাতিটা করছি, আর এই বিষয়টা নিয়ে আমি কেন আমাকে সম্পৃক্ত রেখেছি আলোচনার মাধ্যম দিয়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মহাকাল স্বামীজি মহারাজ হিসেবে আমি যতটুকু আনুভূতিক শক্তি, সাধন জগতের চিন্তা ভাবনা এবং পারম্পরিক যে ট্র্যাডিশন, ঐতিহ্য বা যে দর্শন নিয়ে আমি চলি, সেটা সম্পূর্ণ অন্যের সঙ্গে একটু ডিফারেন্ট, পৃথক। পৃথক মানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন যোগী আদিত্যনাথ সরাসরি রাজনীতি করছেন। আমি রাজনীতির কথা বলছি, রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, কিন্তু আমি যোগী আদিত্যনাথ নই। যদিও এর ভেতরে অনেকেই আমার কয়েকটি লেকচার শুনবার পরে অনেকে কমেন্টস করেছেন যে মহারাজজি, মহাকাল স্বামীজি মহারাজ, পশ্চিমবঙ্গে সরকার বদল প্রয়োজন এবং এখানেই একমাত্র আপনি উপযুক্ত বলে মনে করছি। যেমন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, আপনিও এখানে হয়ে যান। আমি এক কথায় বলবো, এই ধরনের কোনো চিন্তাভাবনা আমার মনের ভেতরে প্রশ্নই আসে না, আসেই না। আর দ্বিতীয়ত, আমি মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্য নই। আমি এখনো সাধারণ মানুষ হয়ে উঠতে পারিনি। আমি একজন সাধারণ মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি, সাধক হিসেবে, যোগী হিসেবে, রাজযোগী হিসেবে, হঠযোগী হিসেবে আমি যোগী হওয়ার চেষ্টা করছি, আমি সাধক হওয়ার চেষ্টা করছি, আমি শ্রী গুরু চরণ ধরে থাকার চেষ্টা করছি এবং সমাজের কল্যাণমূলক চিন্তাশক্তি নিয়ে বিশ্ব কল্যাণের জন্যে সামান্য কিঞ্চিত চিন্তাভাবনা নিয়ে চলছি। যতটুকু জগন্মাতা করাচ্ছেন করছি, বাকিটা এত বড় হিম্মত এবং আমার ক্ষমতা হয়নি, গুরুদেব জানেন। কিন্তু এই ধরনের আমার কোনো ইচ্ছা বাসনা কাজ করে না, কারণ আমরা নটরাজের রাজ্যে, ভগবান শিবের রাজ্যে এক একজন শিব আত্মাস্বরূপ শিব। আপনি যা আমি তাই, একজন রাজা যা আমি তাই। এবার এখানে প্রশ্ন আছে ডিউটিস, কর্তব্য, দায়িত্ব। আমাদেরও অনেক মহাসমষ্টির দায়িত্ব রয়েছে, বিশাল বড় দায়িত্ব রয়েছে, শুধু একটা স্টেটে নয়, একটা ভারতবর্ষের অখণ্ড ভূমিতে নয়, একটা পশ্চিমবঙ্গে নয়, অনেক বৃহৎ রাষ্ট্রকে নিয়ে, দেশ বিশ্ব অনেক কিছুকে নিয়েই চিন্তা করতে হয় এবং গুরু মহারাজগণ আমাদেরকে সেইভাবে ডেলিভার করেছেন, জন্ম দিয়েছেন এবং সেইভাবে লালন পালন করছেন। বাকিটা সব কিছু তাদের হাতে। এখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই জন্যেই কিন্তু রাজনৈতিক পর্যালোচনার ভেতরে আমি নিজেকে নিযুক্ত করেছি। এর মানে এই নয় যে আমি একজন কমপ্লিটলি রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতি করার লোক। আমি কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি না। আমি বলছি একটা নৈতিকতার মঞ্চে দাঁড়িয়ে, মোরালিটির উপরে দাঁড়িয়ে, যে নৈতিকতার সাথে সম্পৃক্ততা রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ডের কণকণে যে শক্তি লুক্কায়িত তার সাথে। আমি নীতিতে, দাড়িপাল্লাতে ভীষণ বিশ্বাসী। যে দাড়িপাল্লার ল কোর্টে, সাংবিধানিক মঞ্চে বসানো থাকে সঠিক প্রক্রিয়া, নিচু নয় উঁচু নয়, নীতিতে, এর নাম হচ্ছে ব্যালেন্স। আর এই নীতির নামই আমি মনে করি নীতি তথা নৈতিকতা। আর এই নৈতিকতা
সমাজে, রাষ্ট্রে, রাজনৈতিক জীবনে, পারিবারিক, ব্যক্তিগত জীবনে সমস্ত জায়গায় এই নৈতিকতা রয়েছে। এই নীতির যে ব্যালেন্স পয়েন্ট, যেটা ইম্পার্সোনাল, ইম্পার্শিয়াল, নিরপেক্ষ এবং যেটাকে বলা হয়েছে সুষম এক শক্তি, সেই শক্তি যেটাকে আমরা নিয়তি বলেছি, সেই নিয়তির উপরে দাঁড়িয়ে রয়েছে এই অনন্ত ব্রহ্মাণ্ড। এই নিয়তির কাছে ভালো মন্দের হিসেবটা সঠিক প্রক্রিয়াতে হয়, কোনো ধরনের পার্শিয়ালিটি হয় না, পক্ষপাতিত্ব করেন না সেই নিয়তি। আমি সেই নৈতিকতার, সেই নিক্তিকতার কথা বলছি, সেই নিক্তি অর্থাৎ দাড়িপাল্লার কথা বলছি। যে সমাজে এই দাড়িপাল্লাটার বিশেষ প্রয়োজন, যদি এটা ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু সমস্যার সৃষ্টি হয়, সমাজে ব্যভিচার আসতে শুরু করে, ধর্মের পতন ঘটতে শুরু করে এবং ভ্রষ্টাচার আসে। পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় পর্যায়ে এবং একটা সময় সমগ্র বিশ্বে ব্যাধির মতো, অ্যাটমিক বোমার মতো ছড়িয়ে পড়ে সেই বিষাক্ত পয়জানাস ব্যাপারটি। সেই জন্যে আমার ব্যক্তিগত চিন্তাশক্তির মাধ্যম দিয়ে, যদিও আমাদের অধিকার থাকে না, আবার না থাকলেও এক ধরনের অধিকার আছে, ইন্টারফেয়ার ক্ষমতা বা সামর্থ্য যদি কোনো সন্ত সন্ন্যাসী থেকে থাকে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সে বলতে পারে। এই অর্থে বা এই দৃষ্টিকোণ থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন ধরুন আমি বিগত ইলেকশনে আমি বিজেপির পক্ষে কয়েকটি কথা বলেছিলাম, মানে রেজাল্ট নিয়ে আর কি। সেটা আমি বলেছিলাম নিরপেক্ষভাবে যদি ভোট হয় সঠিক প্রক্রিয়াতে এবং তাদের আসন পাওয়ার সংখ্যা 20 থেকে 22টি, এবং জেনে রাখুন তারা কিন্তু 20 থেকে 22টি আসন পেয়েছিল। যদিও এটা প্রমাণিত তথ্য আমরা দেখাতে পারবো না, এটা আমাদের এক ধরনের কনসেপ্ট থেকে আমরা অবশ্যই বলি, তারা 18টি আসন পেয়েছিল। এই যে বিগত সময়ের যে কথা, তারই প্রেক্ষাপট থেকে আজকেও আমার কনসেপ্ট, আমার ধারণা, অনেকে ভাববেন যে আমি সমাধিতে বা ধ্যানে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস দেখেই বলছি, এগুলো দেখবার প্রশ্নই আমাদের আসে না, কারণ এগুলো আমাদের দেখতে নেই, জানতে নেই। একটা কনসেপ্ট আমাদের মস্তিষ্কে অটোমেটিক আসে, একটা ভাইব্রেশন আসে, যেটা খুবই স্বাভাবিক একটা অবস্থা, যেটা প্রত্যেকের মস্তিষ্কে যেতে পারে, আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় না, তারা বুঝতে পারে না। কারণ আমরা অধিকাংশ মানুষই হুইমজিক্যাল, খামখেয়ালিভাবে জীবনযাপন করি, ফলে আমাদের মস্তিষ্কের যে ব্যালেন্স সেটা ঠিক থাকে না। এই জন্যে কোনো সাধক সাধনা বা ধ্যান ছাড়াই অনেক কিছু বুঝতে পারে, কোনো কিছু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট ছাড়াও, অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট ছাড়াও জানতে পারে। এটা আভাসে প্রকৃতির মাধ্যম দিয়ে এসে যায়। ইহার প্রচুর উদাহরণ আমার ব্যক্তিগত জীবনে প্রামাণিক অবস্থায় ছিল বা রয়েছে, আমি জানি। তো যাই হোক, সেটা হচ্ছে যে যদি সঠিক প্রক্রিয়াতে পশ্চিমবঙ্গের যেই নির্বাচন হলো, মানুষ ভোট দিলেন, জনগণ নির্বাচন করেছেন ভোটের মাধ্যম দিয়ে, ভোট অধিকারের মাধ্যম দিয়ে একজন নেতা বা নেত্রী তৈরি করবেন। তো সেখানে যদি সঠিক প্রক্রিয়াতে চুরি ডাকাতি ছাড়াই ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে, তাহলে আমি বলে দিচ্ছি আমার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অনুসারে সেটা হচ্ছে 22 থেকে 25টা তারা আসন পাবে, যেটা বিজেপি সরকার। এটা পাওয়ার সম্ভাবনা 100%। যদি ইলিগালাইজ কিছু করে ফেলে ইলেকশন নির্বাচনের ভেতরে, সেটা দায়বদ্ধতা কারণ নয়, আমাদেরও নয়, আমারও নয়। আমি বলে দিচ্ছি সেখানে হয়তো মেজারমেন্ট কমে যেতে পারে, কিন্তু সম্ভাবনা 100%। 22 থেকে 25টির জায়গায় অবশ্য আমি বিগত আলোচনাতেও বলেছি যে কোনো সাংবাদিক, বিজ্ঞ ব্যক্তি, বুদ্ধিজীবীরা বলছেন যে 28টার কাছাকাছি পাবেন, কেউ আবার বলছেন যে 15টি 17টি পাবেন, এরকমভাবে বলছেন। তবে আমার ব্যক্তিগত কনসেপ্ট যে এবার এই লোকসভা নির্বাচনে 2024-এর যদি সঠিক প্রক্রিয়াতে পশ্চিমবঙ্গের
যে রাজনৈতিক মেরুকরণ সেটা যদি ঠিকঠাক থাকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে থাকে, সবাই যদি ঠিকঠাক ভোট দিতে পারে, তাহলে নিশ্চিত জেনে রাখুন বিজেপির এবার প্লাবন 22 থেকে 25টি যাওয়ার কথা। বাকিটা যখন রেজাল্ট দেবে, শুনছি 4 তারিখে না কত তারিখে দেবে, সেদিন যদি প্রকাশিত হয় সেদিন তো অবশ্যই জানতে পারবেন। তাছাড়া এই রেজাল্টের পূর্বে যাদের এই কৌতূহল থাকে তাদের সাপেক্ষে অবশ্যই এই পর্যালোচনা, এতে আমাদের ভালো এবং মন্দ কোনোটাই নেই। সে 25টি পাক কি 28টি পেয়ে যাক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এতে আমার লাভও নেই, লোকসানও নেই। বিজেপি ক্ষমতায় আসলে ভালো কি মন্দ এটার আমার কোনো বিষয় নেই। তবে আমি নৈতিকতার প্রশ্ন থেকেই আমি এই কথাটি বলেছি যে যদি আমরা নৈতিকতার মাধ্যম দিয়ে চলি তাহলে কিন্তু একটু ইন্টারফেয়ার করতে হয়। সরকার বদল, হ্যাঁ, সরকার কোন সরকার ভালো মন্দ এসবগুলো কিন্তু একটু বিচার বিশ্লেষণের মাধ্যম দিয়ে আমাদেরকে কিন্তু একটু সমাজে চলতে হয়। কারণ আমি পূর্বেই বলছি যে ব্যালেন্সের যে ব্যাপারটি, ধর্মের যে ব্যাপারটি, অধর্মের যে ব্যাপারটি ভগবান শ্রীকৃষ্ণ নিজ চরিত্রে ফুটিয়ে তুলেছেন। যখনই ধর্মের গ্লানি আর অধর্মের আবির্ভাব হয়, যে কথাটি বলছেন, সেখানে তিনি আবির্ভূত হচ্ছেন, তিনি স্বয়ং ভগবান প্রকট হচ্ছেন। অনেকে বলবেন আপনি কি ভগবান, আমরা কি ভগবান, আমরা এইসব ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার করব? এটা যদি বলেন তাহলে সমাজ উচ্ছন্নে যায়। বুদ্ধিজীবী, জ্ঞানী, প্রাজ্ঞ ব্যক্তি, ঋষি, যোগীগণ যদি এই নৈতিকতার সম্প্রচার না করেন, নৈতিকতার যদি ধরে রাখার জন্য চেষ্টা না করেন, যেটাকে আমরা ধর্ম বলেছি, যে নৈতিকতাকে ধরে রাখা, যে নৈতিকতা আমাদেরকে ধরে রেখেছে, আর যে নৈতিকতার অর্থাৎ সে নীতির যে ব্যালেন্স, সেই নিয়তির মাধ্যম দিয়ে যেটা চলছে সেটাকে আমরা ধর্ম বলি। অর্থাৎ এক প্রকার যিনি আমাকে ধরে আছেন বা আমি যাকে ধরে আছি, আসলে আমি তাকে ধরে রাখার এতটুকু ক্ষমতা সম্পন্ন নই, অর্থাৎ তিনি আমাকে ধরে আছেন। আমার পূর্বাশ্রমের পিতাশ্রী বলেছিল যে তুমি ভগবানকে ধরে থাকো। আমি বললাম কেমন বললে বাবা, আমি তাকে কি করে ধরে থাকবো, এমন ক্ষমতা আমার কোথায়? তিনি আমাকে ধরে আছেন, তিনি আমাকে ধরে আছেন, ধরে রাখেন, এটা ভাবতে হবে। এই ভাবনাটার নামই হচ্ছে ধর্মাচরণ বা ভগবত দৃষ্টিকোণ, ভগবত ভক্তি। এই দৃষ্টিকোণ থেকে আমি কি করতে পারি যে আমরা নৈতিকতার দিকে, সেই স্রোতের দিকে প্রবাহিত হতে পারি, আমরা ভেসে যেতে পারি। এই জন্যে সমাজে যদি এই নৈতিকতা যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে অধর্মাচার এসে যায়, ভ্রষ্টাচার এসে যায়। এই জন্যে এখানে বুদ্ধিজীবী, প্রাজ্ঞ, সন্ন্যাসী, যোগী, মহাত্মাগণের কিন্তু ভূমিকাটা আবশ্যক। এই জন্য শ্রীকৃষ্ণ চরিত্রে ভগবান অবতীর্ণ হয়েছে। আর এই ভগবত শক্তি যার ভিতরে যতটুকু পবিত্রতা রয়েছে, এই ভগবত শক্তি যতটুকু রয়েছে এবং অপরের কল্যাণ স্পৃহা, অপরের কল্যাণ ইচ্ছা, বিশ্ব কল্যাণের জন্যে যার মননশীলতা কাজ করে, তার ক্ষমতা অনুসারে সে ততটুকু ভূমিকা অবশ্যই রাখতে পারে। এই অধিকার তার প্রত্যেকেরই রয়েছে। এই জন্য বলবো, সেই প্রেক্ষাপট থেকে আমি গুটি কয়েক কথা বলেছি মাত্র, আর কিছুই নয়। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। তবে দেখা যাবে নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্টের দিন পরিষ্কার হয়ে যাবে। এর আগে সব কিছুই অ্যাকচুয়ালি ধোঁয়াশা। আর যারা ত্রিকালদর্শী মহাপুরুষগণ রয়েছেন সমাধিতে, বা তাদের জানবার আকাঙ্ক্ষা না থাকলেও তারা জেনে বসে আছেন, তারা তো অবশ্যই জানেন। এটা অবশ্য উচ্চ বিষয়, গুহ্য বিষয়। এ বিষয় নিয়ে আমাদের আলোকপাত করার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? এই জন্যে আমাদের চিন্তাশক্তি হচ্ছে ভগবত চিন্তাশক্তি। এই ভগবত চিন্তাশক্তির সম্প্রচার এই জগৎ সংসারে বিলিয়ে দেওয়া বা জগৎ সংসারে ছড়িয়ে দেওয়া, এছাড়া আর কিছুই না। এখানেই একটা দ্বৈততা এসে যাচ্ছে, ভেদাভেদ এসে যাচ্ছে, যে সন্ন্যাসীরা কেন বা সন্ন্যাসী হয়ে কেন আপনি এই বিষয় নিয়ে কথন বচন করছেন। আমি আবারই বলবো যে অধিকাংশ মানুষই কিন্তু ধর্ম, নৈতিকতা এবং সততা, আধ্যাত্মিকতা এসব জিনিসগুলো কিন্তু জানতে পারছেন না বা অনভিজ্ঞ রয়েছেন। এই কথা বললে অনেকের ভিতরে আঘাত লাগবে, কিন্তু আমি আঘাত না করে এই কথাটি নিরপেক্ষভাবে বলবো। আমরা যদি সঠিক সত্য অনুসন্ধান করি তাহলে কিন্তু দেখা যাবে সমগ্র ধর্ম যা কিছু বলুন, সব কিছুর অন্তরালে, সব কিছুর গভীরে, বাইরে
নৈতিকতা দাঁড়িয়ে রয়েছে, নীতি দাঁড়িয়ে রয়েছে, মরালিটি দাঁড়িয়ে রয়েছে, যেখানে এমন একটা বোধ শক্তি দাঁড়িয়ে রয়েছে যে বোধ শক্তিটাকে আপনি উপেক্ষা করতে পারেন না। যদি এই বোধ শক্তিকে আপনি উপেক্ষা করেন তাহলে আপনার মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। আপনি মানব হিসেবে, মানুষ হিসেবে আপনি কি মনুষ্যত্ব দূর করতে পারবেন? মনুষ্যত্বকে দূরে ছুঁড়ে ফেলতে পারবেন? তাহলে তো আর আপনার মনুষ্য শরীর থাকলো না, মনুষ্য চিন্তা শক্তি থাকলো না, আপনাকে জানোয়ারের থেকেও আরও নিম্নভূমিতে ফেলে দেওয়া হয়ে যাচ্ছে। সুতরাং যে কোনো ব্যক্তির ভেতরে যে সত্তাটি রয়েছে সেটাই হচ্ছে নীতি। এবার জানোয়ারের ভেতরে জানোয়ারত্ব লুক্কায়িত রয়েছে, কিন্তু জানোয়ার শুধু জানোয়ারই নয়, তার ভেতরে একটা অদ্ভুত সত্তা রয়েছে যেটা আমরা বলি পারমাত্মিক তত্ত্ব সত্তা। সেই সত্তার মাধ্যম দিয়ে নৈতিকতার প্রসার এবং প্রকাশ পায়, সম্প্রচার হয়, যাকে আমরা ধর্মনীতি বলেছি। সেই ধর্মকে কেন্দ্রায়িত করে পরিবারতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এবং রাষ্ট্রতন্ত্র সব কিছু পরিচালিত হয়। সুতরাং ধর্মকে যেমন আমরা উপেক্ষা করতে পারি না, তেমনি এই ধর্মের ভেতরে অন্তরালে গভীরে পরিষ্কার রূপে, সুস্পষ্ট রূপে, ভিত্তি রূপে, যে ফাউন্ডেশন রূপে রয়েছে তার নাম নৈতিকতা। এটাকে আমরা কেউ দূরে ছুঁড়ে ফেলতে পারি না। সুতরাং আমার যে ব্যক্তিগত যে ভূমিকা সেটা নৈতিকতার উপরে দাঁড়িয়ে, এটা ছাড়া অন্য কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নয়। যাই হোক, দেখা যাক আগামীতে কি হতে চলেছে।